আপনি শুনছেন বেঙ্গলি অডিও বুক। পাঠ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প ছুটি। পাঠ করছি আমি অনিন্দিতা ভট্টাচার্য। এই গল্পটি পাঠ করা শুরু করার আগে জানিয়ে রাখি যে গল্পটি সাধু ভাষায় লেখা হয়েছিল। আমাদের শ্রোতাদের শোনার সুবিধের জন্য আমরা এই গল্পটিকে চলতি ভাষায় রূপান্তরিত করে পাঠ করছি। মূল গল্প অবিকৃত রেখে কোনো রকম পরিবর্তন না করে শুধু সাধু ভাষাকে চলতি ভাষায় রূপান্তরিত করে পাঠ করছি। শুরু করছি ছুটি। বালকদের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করে একটা নূতন ভাবোদয় হলো। নদীর ধারে একটা প্রকাণ্ড শাল কাঠ মাস্তুলে রূপান্তরিত হবার প্রতীক্ষায় পড়েছিল। স্থির হলো সেটা সকলে মিলে গড়িয়ে নিয়ে যাবে। যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হবে তা উপলব্ধি করে বালকেরা এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করল। কোমর বেঁধে সকলেই যখন মনোযোগের সঙ্গে কাজে প্রবৃত্ত হবার উপক্রম করছে, এমন সময়ে ফটিকের ছোট মাখনলাল গম্ভীরভাবে সেই গুঁড়ির ওপর গিয়ে বসল। ছেলেরা তার এইরূপ উদার ঔদাসীন্য দেখে কিছু বিমর্ষ হয়ে গেল। একজন এসে ভয় ভয়ে তাকে একটু আধটু ঠেলল, কিন্তু সে তাতে কিছু মাত্র বিচলিত হল না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল রকমের খেলার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করতে লাগলো। ফটিক এসে আস্ফালন করে বলল, দেখ মার খাবি, এবেলা ওঠ। সে তাতে আরো একটু নড়ে চড়ে আসনটি বেশ স্থায়ী রূপে দখল করে নিল। এই রকম স্থলে সাধারণের নিকট রাজ সম্মান রক্ষা করতে হলে অবাধ্য ভাইয়ের গালে অনতি বিলম্বে এক চড় কষিয়ে দেয়া ফটিকের কর্তব্য ছিল। সাহস হলো না, কিন্তু এমন একটা ভাব ধারণ করলো যেন ইচ্ছে করলেই এখনই একে রীতিমতো শাসন করে দিতে পারে। কিন্তু করল না, কারণ আগের চেয়ে আর একটা ভালো খেলা মাথায় উদয় হয়েছে, তাতে আর একটু বেশি মজা আছে। প্রস্তাব করল, মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াতে আরম্ভ করা যাক। মাখন মনে করল এতে তার গৌরব আছে, কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের মতো এর আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে তা তার কিংবা আর কারো মনে উদয় হয়নি। ছেলেরা কোমর বেঁধে ঠেলতে আরম্ভ করলো। গুঁড়ি এক পাক ঘুরতে না ঘুরতেই মাখন তার গাম্ভীর্য, গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিসাৎ হয়ে গেল। খেলার আরম্ভেই এইরকম আশাতীত ফল লাভ করে অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হয়ে উঠল, কিন্তু ফটিক কিছু শশব্যস্ত হল। মাখন সঙ্গে সঙ্গে ভূমিসজ্জা ছেড়ে ফটিকের ওপর গিয়ে পড়ল, একেবারে অন্ধভাবে মারতে লাগলো। তার নাকে মুখে আঁচড় কেটে কাঁদতে কাঁদতে ঘরের অভিমুখে গমন করল। খেলা ভেঙে গেল। ফটিক গোটা কত কাশ উঠিয়ে নিয়ে একটা অর্ধ নিমগ্ন নৌকার গলুয়ের উপর চড়ে বসে চুপচাপ করে কাশের গোড়া চিবাতে লাগলো। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে এসে লাগলো। একটি আধা বয়সী ভদ্রলোক কাঁচা গোঁফ এবং পাকা চুল নিয়ে বের হয়ে আসলেন।
বালককে জিজ্ঞাসা করলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? বালক ডাঁটা চিবাতে চিবাতে বলল, ওই হোথা। কিন্তু কোন দিকে যে নির্দেশ করলো তা বোঝার সাধ্য রইল না। ভদ্রলোক আবার জিজ্ঞাসা করলেন, কোথা? সে বলল, জানি নে। বলে আগের মতো তৃণমূল থেকে রসগ্রহণে প্রবৃত্ত হল। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করে চক্রবর্তীদের গৃহের সন্ধানে চললেন। অবিলম্বে বাঘা বাগ দিয়ে এসে বলল, ফটিক দাদা, মা ডাকছে। ফটিক বলল, যাব না। বাঘা তাকে বলপূর্বক আড়কোলা করে তুলে নিয়ে গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুঁড়তে লাগল। ফটিককে দেখা মাত্র তার মা অগ্নিমূর্তি হয়ে বললেন, আবার তুই মাখনকে মেরেছিস? ফটিক বলল, না, মারিনি। ফের মিথ্যে কথা বলছিস? কখনো মারিনি, মাখনকে জিজ্ঞেস করো। মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশে সমর্থন করে বলল, মেরেছে। তখন আর ফটিকে সহ্য হলো না। দ্রুত গিয়ে মাখনকে একটা সশব্দ চড় কষিয়ে দিয়ে বলল, ফের মিথ্যে কথা। মা মাখনের পক্ষ নিয়ে ফটিককে সবেগে নাড়া দিয়ে তার পিঠে 2-3টা প্রবল চপেটাঘাত করলেন। ফটিক মাকে ঠেলে দিল। মা চিৎকার করে বললেন, তুই আমার গায়ে হাত তুলিস? এমন সময়ে সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকে বললেন, কি হচ্ছে তোমাদের? ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হয়ে বললেন, ও মা, এ যে দাদা, তুমি কবে এলে? বলে গড় করে প্রণাম করলেন। বহুদিন হলো দাদা পশ্চিমে কাজ করতে গিয়েছিলেন। ইতিমধ্যে ফটিকের মার 2টি সন্তান হয়েছে, তারা অনেকটা বেড়ে উঠেছে। তার স্বামীর মৃত্যু হয়েছে, কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায়নি। আজ বহু কাল পরে দেশে ফিরে এসে বিশম্বর বাবু তার ভগিনীকে দেখতে এসেছেন। কিছুদিন খুব সমারোহে গেল। অবশেষে বিদায় নেবার 2-1 দিন আগে বিশম্বর বাবু তাঁর ভগিনীকে ছেলেদের পড়াশুনো এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করলেন। উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনলেন। তার ভগিনী বললেন, ফটিক আমার হাড় জ্বালাতন করছে। শুনে বিশম্বর প্রস্তাব করলেন, তিনি ফটিককে কলকাতায় নিয়ে গিয়ে নিজের কাছে রেখে শিক্ষা দেবেন। বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হলেন। ফটিককে জিজ্ঞাসা করলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক লাফিয়ে উঠে বলল, যাব। যদিও ফটিককে বিদায় করতে তার মায়ের আপত্তি ছিল না, কারণ তার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন সে মাখনকে জলেই ফেলে দেয়, কি মাথায় ফাটায়, কি একটা দুর্ঘটনা ঘটায়। তবু ফটিকের বিদায় গ্রহণের জন্য এত আগ্রহ দেখে তিনি ঈষৎ ক্ষুণ্ণ হলেন। কবে যাবে, কখন যাবে করে ফটিক তার মামাকে অস্থির করে তুলল। উৎসাহে তার রাতে ঘুম হয় না। অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্য বশত তার ছিপ, ঘুড়ি, লাটাই সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদিক্রমে ভোগ দখল করার পুরো অধিকার দিয়ে গেল। কলকাতায় মামার বাড়ি পৌঁছে প্রথমত মামির সঙ্গে আলাপ হলো। মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হয়েছিলেন তা বলতে পারি না।
তার নিজের 3টে ছেলে নিয়ে তিনি নিজের নিয়মে ঘরকন্যা পেতে বসে আছেন। এর মধ্যে সহসা একটি 13 বছরের অপরিচিত অশিক্ষিত পাড়া গেঁ ছেলে ছেড়ে দিলে কেমন একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্বরের এত বয়স হলো, তবু যদি কিছু কাণ্ডজ্ঞান আছে। বিশেষত 13-14 বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নেই। শোভাও নেই, কোনো কাজেও লাগে না, স্নেহ উদ্রেক করে না, তার সঙ্গ সুখও বিশেষ প্রার্থনীয় নয়। তার মুখে আধো আধো কথাও ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি, এবং কথা মাত্রই প্রগল্ভতা। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করে বেমানান রূপে বেড়ে ওঠে। লোকে সেটা তার একটা কুশ্রী স্পর্ধা স্বরূপ জ্ঞান করে। তার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলে যায়। লোকে সেজন্য তাকে মনে মনে অপরাধ না দিয়ে থাকতে পারে না। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময়ে কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। সেও সর্বদা মনে মনে বুঝতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাচ্ছে না। এজন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমা প্রার্থী হয়ে থাকে। অথচ এই বয়সেই স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। এই সময়ে যদি সে কোনো সহৃদয় ব্যক্তির কাছ থেকে স্নেহ কিংবা সখ্য লাভ করতে পারে, তবে তার নিকট আত্মবিকৃত হয়ে থাকে। কিন্তু তাকে স্নেহ করতে কেউ সাহস করে না, কারণ সেটা সাধারণে প্রশ্রয় বলে মনে করে। সুতরাং তার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হয়ে যায়। অতএব এমন অবস্থায় মায়ের বাড়ি ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। চারিদিকের স্নেহশূন্য বিরাগ তাকে পদে পদে কাঁটার মতো বেঁধে। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলে মনে ধারণা হতে আরম্ভ হয়। অতএব তাদের নিকট থেকে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়। মামির স্নেহহীন চোখে সে যে একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হচ্ছে, এইটে ফটিকের সবচেয়ে বাজত। মামি যদি দৈবাত তাকে কোনো একটা কাজ করতে বলতেন, তার ফলে সে মনের আনন্দে যতটা দরকার তার চেয়ে বেশি কাজ করে ফেলত। অবশেষে মামি যখন তার উৎসাহ দমন করে বলতেন, ঢের হয়েছে ঢের হয়েছে, ওতে আর তোমার হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাজে মন দাওগে, একটু পড়ো গে যাও, তখন তার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্ন বাহুল্য তার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলে মনে হতো। ঘরের মধ্যে এইরূপ অনাদর, এরপর আবার হাঁপ ছাড়বার জায়গা ছিল না। দেয়ালের মধ্যে আটকা পড়ে কেবলই তার সেই গ্রামের কথা মনে পড়ত। প্রকাণ্ড একটা ধাউস খুঁড়ি নিয়ে বো বো শব্দে উড়িয়ে বেড়াবার সেই মাঠ, তাই রে নাই রে নাই রে না করে উচ্চস্বরে স্বরচিত রাগিনী আলাপ করে অকর্মণ্যভাবে ঘুরে বেড়াবার সেই নদী তীর, দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়ে পড়ে সাঁতার কাটবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী, সেই সব দল বল উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি
সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি তার নিরুপায় চিত্তকে আকর্ষণ করত। জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটা কাছে যাওয়ার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখে অব্যক্ত ব্যাকুলতা। গোধূলি সময়ের মা হারা বৎসের মতো কেবল একটা আন্তরিক মা মা ক্রন্দন। সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ণ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হতো। স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। একটা কথা জিজ্ঞেস করলে সে হাঁ হয়ে চেয়ে থাকত। মাস্টার যখন মার আরম্ভ করত তখন ভার ক্লান্ত গর্ধবের মতো নীরবে সহ্য করত। ছেলেদের যখন খেলবার ছুটি হতো তখন জানালার কাছে দাঁড়িয়ে দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করত। যখন সেই দ্বীপ প্রহর রৌদ্রে কোনো একটা ছাদে একটি দুটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণিকের জন্য দেখা দিয়ে যেত, তখন তার চিত্ত অধীর হয়ে উঠত। একদিন অনেক প্রতিজ্ঞা করে অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করেছিল, মামা, মার কাছে কবে যাব? মামা বলেছিলেন, স্কুলের ছুটি হোক। কার্তিক মাসে পুজোর ছুটি, সে এখনো ঢের দেরি। একদিন ফটিক তার স্কুলের বই হারিয়ে ফেলল। একে তো সহজেই পড়া তৈরি হয় না, তারপর বই হারিয়ে একেবারে নাচার হয়ে পড়ল। মাস্টার প্রতিদিন তাকে অত্যন্ত মারধর অপমান করতে আরম্ভ করলেন। স্কুলে তার এমন অবস্থা হলো যে তার মামাতো ভাইরা তার সঙ্গে সম্বন্ধ স্বীকার করতে লজ্জা বোধ করত। এর কোনো অপমানে তারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করে আমোদ প্রকাশ করত। অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তার মামির কাছে অত্যন্ত অপরাধীর মতো গিয়ে বলল, বই হারিয়ে ফেলেছি। মামি অধরের দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করে বললেন, বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারিনি। ফটিক আর কিছু না বলে চলে এলো। সে যে পরের পয়সা নষ্ট করছে এই মনে করে তার মায়ের ওপর অত্যন্ত অভিমান উপস্থিত হলো। নিজের হীনতা এবং দৈন্য তাকে মাটির সঙ্গে মিশিয়ে ফেলল। স্কুল থেকে ফিরে সেই রাত্রে তার মাথা ব্যথা করতে লাগলো এবং গা শিরশির করে এলো। বুঝতে পারল তার জ্বর আসছে। বুঝতে পারল ব্যামো বাঁধালে তার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হবে। মামি এই ব্যামোটাকে যে কেমন একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখবে তা সে স্পষ্ট উপলব্ধি করতে পারল। রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কারো কাছে সেবা পেতে পারে এরূপ প্রত্যাশা করতে তার লজ্জা বোধ হতে লাগল। পরদিন সকালে ফটিককে আর দেখা গেল না। চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করে তার কোনো সন্ধান পাওয়া গেল না। সেদিন আবার রাত্রি থেকে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়ছে। সুতরাং তার খোঁজ করতে লোকজনকে অনর্থক অনেক ভিজতে হলো। অবশেষে কোথাও না পেয়ে
বিশ্বম্ভর বাবু পুলিশে খবর দিলেন। সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি এসে বিশ্বম্ভর বাবুর বাড়ির সম্মুখে দাঁড়ালো। তখনও ঝুপঝুপ করে অবিশ্রাম বৃষ্টি পড়ছে। রাস্তায় এক হাঁটু জল দাঁড়িয়ে গিয়েছে। দুইজন পুলিশের লোক গাড়ি থেকে ফটিককে ধরাধরি করে নামিয়ে বিশ্বম্ভর বাবুর নিকট উপস্থিত করল। তার আপাদমস্তক ভেজা, সর্বাঙ্গে কাদা, মুখ চোখ লাল বর্ণ, থরথর করে কাঁপছে। বিশ্বম্ভর বাবু প্রায় কোলে করে তাকে অন্তঃপুরে নিয়ে গেলেন। মামি তাকে দেখেই বলে উঠলেন, কেন বাপু, পরের ছেলেকে নিয়ে কেন এই কর্মভোগ? দাও, ওকে বাড়ি পাঠিয়ে দাও। বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তার ভালো করে খাওয়া হয়নি এবং নিজের ছেলেদের সঙ্গেও না হোক অনেক খিটমিট করেছেন। ফটিক কেঁদে উঠে বলল, আমি মার কাছে যাচ্ছিলাম, আমাকে ফিরিয়ে এনেছে। বালকের জ্বর অত্যন্ত বেড়ে উঠল। সমস্ত রাত্রি প্রলাপ বকতে লাগলো। বিশ্বম্ভর বাবু চিকিৎসক নিয়ে আসলেন। ফটিক তার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করে কড়িকাঠের দিকে হতবুদ্ধি ভাবে তাকিয়ে বলল, মামা, আমার ছুটি হয়েছে কি? বিশ্বম্ভর বাবু রুমালি চোখ মুছে সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলে নিয়ে তার কাছে এসে বসলেন। ফটিক আবার বিড়বিড় করে বকতে লাগলো, বলল, মা, আমাকে মারিস নে মা, সত্যি বলছি, আমি কোনো দোষ করিনি। পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হয়ে ফটিক কার প্রত্যাশায় ফ্যাল ফ্যাল করে ঘরের চারদিকে চাইল। নিরাশ হয়ে আবার নীরবে দেয়ালের দিকে মুখ করে পাশ ফিরে শুল। বিশ্বম্ভর বাবু তার মনের ভাব বুঝে তার কানের কাছে মুখ নত করে মৃদুস্বরে বললেন, ফটিক, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। তার উপর দিন কেটে গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানালেন, অবস্থা বড়ই খারাপ। বিশ্বম্ভর বাবু স্থিমিত প্রদীপে রোগশয্যায় বসে প্রতি মুহূর্তেই ফটিকের মায়ের জন্য প্রতীক্ষা করতে লাগলেন। ফটিক খালাসিদের মতো সুর করে করে বলতে লাগলো, এক বাউ মেলে না, দো বাউ মেলে না। কলকাতা আসবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসতে হয়েছিল। খালাসিরা কাছি ফেলে সুর করে জল মাপত। ফটিক প্রলাপে তাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করছে, বালক রশি ফেলে কোথাও তার তল পাচ্ছে না। এমন সময়ে ফটিকের মা ঝড়ের মতো ঘরে প্রবেশ করেই উচ্চ কলরবে শোক করতে লাগলেন। বিশ্বম্ভর বহু কষ্টে তার শোকোচ্ছ্বাস নিবৃত্ত করলে তিনি শয্যার উপর আছাড় খেয়ে পড়ে উচ্চ স্বরে ডাকলেন, ফটিক, সোনা, মানিক আমার। ফটিক যেন অতি সহজেই তার উত্তর দিয়ে বলল,
মা আবার ডাকলেন, ওরে ফটিক, বাপধন রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরে কাউকেও লক্ষ্য না করে মৃদুস্বরে বলল, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। ধন্যবাদ। এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প ছুটি। পাঠ করলাম আমি অনিন্দিতা ভট্টাচার্য। এইরকম আরো অনেক গল্প, কবিতা, উপন্যাস শোনার জন্য শুনতে থাকুন bengali audiobook.com। ধন্যবাদ, নমস্কার।